बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलामु अलैकुम। आदाब। আজকে যে বিষয়ে আলোচনা করব বা কথা বলবো সেটা ঠিক করেছি যে ডক্টর ইউনূস ইদানিংকালে বেশ কয়েকটি মন্তব্য করেছেন, মোটামুটি বিস্ফোরক বললেই চলে। সেগুলো নিয়ে কয়েকটা কথা বলবো। তার আগে আমি একটু কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি যারা আমার এই ভিডিও দেখে হৃদয়স্পর্শী মন্তব্য করেন। যেমন এর মধ্যে একজন মন্তব্য করেছেন, আমরা অনেক ভিডিও দেখেছি, কিন্তু আপনার ভিডিও দেখে আমরা সত্যের সন্ধান পাই, যুক্তির সন্ধান পাই। আপনি কষ্ট হলেও আপনার কথা চালিয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করি আপনি সুস্থ থাকেন। আরেকজন লিখেছে গতকালকে সম্ভবত, যে অপেক্ষায় থাকি কখন আপনার ভিডিও আসবে। আমি তাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ, অতি সাধারণ জ্ঞানের একজন মানুষ। আমি মনে করি না আমি এখন পর্যন্ত সেরা কিছু করতে পেরেছি। আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু অর্জন করেছি, আমি দেশবাসীর সাথে তা শেয়ার করার জন্যই আসলে আমি এটা করছি। এটার কোনো ব্যবসায়িক ভিত্তি নেই, এখানে কোনো পেশাগত বিষয় নেই। এটা মন চাইলে করলাম, মন চাইলে করলাম না। বাট পরিস্থিতির কারণে আমি মনে করেছি আমার কিছু কথা বলা উচিত। যারাই ভালো এবং মন্দ যাই হোক, যার যা ইচ্ছা যে মন্তব্য করেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা, স্যালুট। আমার কোনো ভুল হলে হতেই পারে, বাট আমি কখনো মিথ্যার আশ্রয় নিই না। সেটা আমার দলের জন্যও না বা আমার প্রতিপক্ষের জন্যও না। তারপরে মানুষ হিসাবে তো ভুল হতেই পারে। যদি কেউ এরকম ভুলের সন্ধান পান, অবশ্যই আমাকে জানাবেন, আমি কৃতজ্ঞ থাকবো, আমি সংশোধন করে নেব। যাই হোক, আজকে আরেকটি কথা বলতে চাই এই প্রসঙ্গে। দেখেন, আমি তো খুবই সাধারণ একজন মানুষ। আমরা যদি বিশ্ববিখ্যাত তিনজন মানুষের কথা বলি, তারা সারা জীবনে অনেক বক্তৃতা করেছেন, কিন্তু তাদের, যেমন আমি যদি আব্রাহাম লিঙ্কনের কথা বলি, যেটা গেটিসবার্গ অ্যাড্রেস বলে বিশ্বখ্যাত, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দি পিপল, এই বক্তৃতা করে সে বিশ্ববিখ্যাত হয়েছে। বিশ্বের সেরা বক্তৃতার মধ্যে একটা। 1963 সালে মার্টিন লুথার কিং লিঙ্কন মেমোরিয়ালে বক্তৃতা করেছিল, আই হ্যাভ এ ড্রিম। ওই এক বক্তৃতায় তিনি পৃথিবী ঝাড়া জাগানো। 71 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে বাঙালির স্বপ্নের পুরুষ, জাতির পিতা যে বক্তৃতা করেছেন, সেখানে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এক কথাই 2500 বছরের ইতিহাসে শ্রেষ্ঠ বক্তৃতা হয়ে গেছে। তো তারা জীবনে অনেক বক্তৃতা করেছেন, সব তো আর হিট হয়নি, সব তো বিখ্যাত হয়নি। তা আমি মাত্র শুরু করেছি, আমি তো কোনোদিনও তাদের ধারে কাছে যেতে পারবো না। আমার সব বলা, আমার সব লেখা যদি অনেকেই পছন্দ হয় না, পছন্দ হওয়ারও কথা না। পৃথিবীতে এমন কোনো মানুষ আসে নাই যার সব কিছু সবাই পছন্দ করেছে, আমিও ভাবি না। কিন্তু যারা মন্তব্য করবেন, তারা যেন শালীনতা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে তারপরে যা খুশি বলেন, আমার কোনো আপত্তি নেই। আমি ওয়েলকাম করি সবসময় সমালোচনাকে। যাই হোক, প্রফেসর ইউনূস সাহেব, আসলে আমি ওনাকে ইউনূস বলি বিকজ, এবং অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূস,
ডক্টর ঠিক আছে, এটা তার কোয়ালিফিকেশন, কিন্তু আমি কখনোই মোহাম্মদই ওনার নামের আগে ব্যবহার করি না। মোহাম্মদ হল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার নাম নিয়ে যখন আরেকটা দুষ্ট লোককে উদাহরণ দিতে হয়, বলতে হয়, তখন আমি মনে করি যে আমার নবীকে অসম্মান করা, এই জন্য আমি সেটা বলি না। আবার ইউনুসও আমাদের একজন নবী, এবং সেটাও আমি ইউনুস বলি না, আমি ইউনুস বলি রসাই 90 চ, আবার মহাজন বলি, কারণ উনি যে দুষ্ট প্রকৃতির লোক, তাকে কোনো নবীর নামের সাথে তুলনা করলে তারপর যেগুলি বলি তার ওই নামের সাথে যায়, তাতে আমি বিব্রত হই। সেটা থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি ইউনুস সাহেব বলি অথবা মহাজন বলি, এরকম সেরকমই যখন যা বলি, কিন্তু নবীদের নাম আনি না। তো এই ইউনুস সাহেব এই বেশ কয়েকদিনে বেশ কিছু কথা বলে বেড়াচ্ছেন। শেষ থেকে শুরু করি। উনি গত পরশুদিন পুলিশের একটা কনফারেন্সে একটা কথা বলেছেন উনি ছোট মাঠের খেলেন না, উনি আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। ঠিকই বলেছেন, আই এগ্রি উইথ হিম। কেন? উনি যেই প্রফেশনের খেলোয়াড়, আসলে ওইটা হলো ওটা ধান্দাবাজি। তো উনি ওইটাকে খেলোয়াড়, ওটা এক ধরনের প্লেয়ারই। সে একজন যেই ফিল্ডের প্লেয়ার, সেটা হলো মানুষকে ঠকিয়ে কিভাবে অর্থ সম্পদ অর্জন করতে হয়। উনি এখন সেটাকে জোবরা গ্রামের থেকে আন্তর্জাতিকীকরণ করেছে, ইন্টারন্যাশনাল ফ্রেমে উনি নিয়ে গেছে। উনি ইউরোপে ওনার এই ব্যবসা আছে, আমেরিকাতে ব্যবসা আছে। সো সেই ক্ষেত্রে তো উনি ইন্টারন্যাশনাল প্লেয়ারই। বাংলাদেশ এখন তার জন্য ক্ষুদ্র হয়ে গেছে। আর যদি উনি রাজনৈতিক চিন্তা বলেন, তাহলে আমার এর সাথে দ্বিমত আছে। কারণ হচ্ছে যে উনি প্রাথমিক যখন মাঠে নেমেছিলেন 2007 সালে ফেব্রুয়ারি মাসে, উনি নোবেল পেয়েছেন নভেম্বরে, 3 মাস পরে উনি মাঠে নেমে গেছেন। কারণ নোবেলটা ওনাকে দেয়াই হয়েছে এই মাঠে নামানোর জন্য। উনি কাজ করেছেন অর্থনীতি নিয়ে। তো অর্থনীতির নোবেল ওই বছরে যাকে দেওয়ার কথা ওটা ফিক্সড হয়ে গেছে। তো তদবিরে ওইটা নেওয়া যায় না। তা কী করার আছে, ওই বছরই তাকে লাগবে। কারণ 1/11 তো ওই বছরই ঘটাবে তারা। মঈনুল আহমেদ তো ফখরুদ্দিন, এরা তো ওই বছরই তাদেরকে দিয়ে ক্ষমতা নেওয়াবে। তো তখন ইউনুস সাহেবকে তো সামনে আনতে হবে। তো কী নিয়ে আনতে হবে? তো যার জন্য ওই বছর যাকে দেওয়ার কথা ছিল, আল গোরকে দেওয়ার কথা ছিল, তো তাকে না দিয়ে নিজের ঘরের লোককে বলি দিয়ে বলছে যে ঠিক আছে, এইটা বাদ দিয়ে দিলে শান্তিতে, উনি শান্তি কোথায় দিয়েছে সে তো আপনার ভালো জানেন। তো শান্তিতে নোবেল প্রাইজ দিয়ে ওনাকে পাঠানো হলো। আমরা তো মূর্খ বাঙালি, কেউই বুঝি নাই এর মাঝে যাকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তো প্রধানমন্ত্রী না, বিরোধী দলের নেত্রী। তারপরে খালেদা জিয়া, শেখ হাসিনা, আমাদের দেশের তৎকালীন সময়ের 12 কোটি মানুষের 13 কোটি মানুষের সবাই, আমরা তো খুশিতে আটকানা, সবাই তাকে A to Z 100% লোক তাকে অভ্যর্থনা, সম্বর্ধনা, যত রকমের স্থিতিতে আছে আমরা দিয়েছি। তার 3 মাস পরেই উনি রাজনীতির প্রাথমিক খেলা শুরু করেছেন। গণতান্ত্রিক শক্তি, গণশক্তি মাঠে নেমে গেছে। তো ওনার ধারণা ছিল, উনি ওনার মনিবদেরকে বুঝিয়েছেন, আরে আমার 80 লক্ষ ঋণ গ্রহীতা আছেন, তার সাথে 3 জন করে দলে হয়ে যায় প্রায় 3 কোটির কাছাকাছি। আমি তো একদম এক চান্সে পাস, কোনো সমস্যা নেই। তো ওই রকম হিসাব করে উনি নির্বাচন এই রাজনীতি করতে এসেছিলেন। তো আমার জানা মতে ওনার ওই মোবাইলে যে দেওয়া হয়েছিল, মেসেজ দিতে বলেছিল যারা যারা ওনাকে সমর্থন করে,
13,000 কতজন যেন 300 কতজন যেন 71 না কতজন জানি ওনাকে মেসেজ দিছে আসি। আর সারা বাংলাদেশের মানুষ সিসি করছে, উনি তো এয়ারপোর্টে নেমে বলছে আমি এর মধ্যে নাই। তো ওনার ওই প্রাথমিক খেলা শেষ, চলে গেল, মাঝখানে অনেক কিছু করলো, এই সব আবার গুজগাছ করে ঠরে এই আবার নতুন করে আবার খেলা শুরু করলো 5ই আগস্ট থেকে, মাঠে আসলো 8 তারিখে। তো এখন যে উনি যে খেলাটা খেলতেছে এটা হলো অফ টাইম প্লে। কেমন আমাদের টিম যখন খেলতে নামে, মানে রিয়েল প্লে যখন খেলবে তার আগে তো মাঠে সকালবেলা যায় প্র্যাকটিস করে, নিজেরা একটা টিম করে, নিজেরা ছোট মাঠে নিজেরা প্র্যাকটিস করে। তো উনি এখন সেটা করতেছে। ওনাকে যদি রিয়েল ফিল্ডে উনি যেই বৃহৎ আকারের মাঠে খেলার কথা বলতেছে সেটা খেলতে গেলে তো ওনার যে প্রতিপক্ষ আছে তারা থাকতে হবে। উনি তো প্রতিপক্ষের সাথে খেলবেন না, উনি এখন একা খেলে উনি এখন বড় খেলোয়াড় হিসাবে কী খেলা খেলবেন সেটা তো এখন তো খেলতে এখন উনি ওনার দলের যারা টিমের যারা আছে তারা এখন পরিশ্রান্ত, সর্বশান্ত, বিরক্ত। উনি না পারে ফিল্ডিং দিতে, না পারে উইকেট কিপিং করতে, না পারে ব্যাটিং করতে, না পারে বোলিং করতে, না পারে ক্যাপ্টেন্সি। অথচ ওনার প্রতি ওনার টিমের সবার একটা প্রত্যাশা ছিল, হি কুড বি এ গ্রেট ক্যাপ্টেন অর অলরাউন্ডার। সো সবাই ডিজার্টেড। এখন উনি গেলে তারাও সবার আগে বাঁচে, কিন্তু অল্টারনেটিভ নাই, উনি যাওয়া মানে ডুবে যাওয়া। তো যাই হোক, ওনার এই কথাটার দ্বিমতের একটা ব্যাখ্যা দিলাম। এখন উনি আরেকটা ধান্দা করতেছে, সেটা হলো যে বিগ ম্যান শো আর বিগ ডিল শো। এগুলি কি, যে প্রভাবশালী কিছু লোকজন বা সোকল প্রভাবশালী কিছু লোকজনকে দাওয়াত করে আনি। আর ওনার পিছনে ওনাকে যে আশা করে আনা হয়েছিল, হ্যাঁ উনি ঠিক থাকতো যদি বাইডেন প্রশাসন ওরা ডেমোক্রেটিক পার্টি যদি ক্ষমতায় থাকতো, হয়তো কিছুটা হলেও একটা সাপোর্ট ইন্টারন্যাশনালি পেত। কিন্তু ওনার দুর্ভাগ্য যে ওয়াশিংটনে গণেশ উল্টে গেছে, আর যিনি আসছেন উনি ওনার এক ধরনের শত্রুই বলা চলে। শত্রুতামূলক সে কাজও উনি করেছেন, দুই দিকে উনি নিজেও করেছেন, আর ওনার যারা সরাসরি পৃষ্ঠপোষক তারা একদম ট্রাম্প সাহেবের জানের শত্রু। কারণ ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা করেছে তখন তার জানের উপর দিয়ে হিট করেছে, কানে গুলি লেগেছে, রক্ত পড়েছে, তারপর আবার তাকে মারতেছে। 3টা অ্যাটেম্প হয়েছে তার লাইফের উপরে। অ্যাটেম্পগুলো কারা করেছে? দিস ইজ অল পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। সো তারা, এই কারণে আমি জানের শত্রু বললাম, তারা ট্রাম্পকে জেল খাটিয়েছে, তারা ট্রাম্পকে 34টা মামলা দিয়েছে। ট্রাম্প একবার হিসাব করে বলছে যে এই মামলার সবগুলির যদি রায় হয় তাহলে আমার অন্তত 700 বছর জেল হবে। তো সবই ট্রাম্পের জন্য তারা করেছে। তো ট্রাম্প তো নিশ্চয়ই ছেড়ে দিবে না। ইতিমধ্যেই বাইডেন সাহেব যাদেরকে মাফ করে দিয়েছে প্রায় 1500-এর মতো, ওইটা সে উল্টে দিয়েছে, দেয় নাই এখনো, বাট দিবে। অলরেডি কমেন্ট করেছে যে যাদেরকে মাফ করা হয়েছে সেটা ওনার অরিজিনাল সিগনেচার না, ওটা অটো পেনের সিগনেচার। সো অটো পেন ইজ নট রিকগনাইজড অ্যাজ এ ভ্যালিড সিগনেচার ফর এ প্রেসিডেন্ট। তো যাই হোক, তো ওনার সেই শত্রুপক্ষ এখন ওয়াশিংটনে, যার জন্য ওনার কোনো বেজ নেই, বেজটা সে ডিসপ্লেসড হয়ে গেছে। এখন উনি কি করে, একবার আরিজোনার এলএনজি কেনার ডিল করে, ওই ব্যবসার ডিল করে হলো যেই ব্যবসা শুরু হবে 30 তারিখে, আদৌ 30 সালে আদৌ তা শুরু হয় কিনা ওইটা করে বলে যে ট্রাম্প প্রশাসনের সাথে এটা নিয়ে কয়েকদিন গেল, তারপর ধরা খেল, শেষ। তারপর আসলো এক ব্যবসায়ীকে নিয়ে, কোনো এক সময় ট্রাম্পের ছেলের সাথে তার পরিচয় ছিল, বাট সাইডে কিছু সাপ্লাই এই ধরনের কিছু ছিল আর কি।
ওইটাকে ট্রাম্পের ব্যবসায়ী পার্টনার হিসাবে কিছুদিন চালাইয়ে দিল। এই যাকে ধরি তাকে ধরি, এগুলি তো এজেন্সির মাধ্যমে পয়সা দিয়ে কমিশন এজেন্ট ঠিক করে তারপরে তাদেরকে এইসব লোকগুলির ধরে ধরে এনে আমাদের সহজ সরল বাঙালিদেরকে বুঝ দেওয়া এক ধরনের যে আমার ইন্টারন্যাশনাল কানেকশন খুব শক্ত, এখন আমি খুব ভালো অবস্থায় আছি। আর ওনার হলো সব হোপ হবে হবে করছি, এই করেছি হয়েছে, এই শব্দ ওনার কাছে নাই, ওনাদের এই পরিষদের কাছে নাই। তো গেল সেটার আর কোনো খবর নেই, আর কি হইল শেষ। তারপরে আনলো ট্রাম্পের আরেক জানের শত্রু, ইলন মাস্কের শত্রু সরোজের ছেলেকে, অ্যালেক্স সরোজকে এনে ছবি টবি প্রকাশ করলো। এটা তো মুভের আগে। হ্যাঁ, কি করলো? এটা তো ট্রাম্পের কানে মুহূর্তের মধ্যে চলে গেল, শেষ। এই এতদিন যা করছে পরিষ্কার হয়ে গেল যে ট্রাম্পের জানের শত্রুদের সে পোর্ট্রেট করতেছে, তার সাথে ব্যবসা করবে, বিনিয়োগ করবে, সে গেল এটা। তারপরে আনলো গুতেরেসকে। এই মিশনও ফেল, এটা নিয়ে ভিডিও করছি, এটা নিয়ে আর কথা বলতে চাই না। এই মিশনও ফেল, বরং এই মিশনের মাধ্যমে গুতেরেস এখন বাংলাদেশের শত্রু হিসেবে চিহ্নিত হচ্ছে। যে আরাকান আর্মির সাথে প্যাচ লাগাইয়া তাদের সাথে যোগাযোগ করে বার্মার সাথে আমাদের একটা দ্বন্দ্ব বাজে, বা আমরা যাতে একটা ইউক্রেন হতে পারি সেই ব্যবস্থা করার জন্য উনি ঢাকায় এসে এই অমুকের সাথে মিটিং ফিটিং এগুলি হলে সরাসরি তো বলছে। তো সে হইল শত্রু, এটাও ফেল। আনলো সর্বশেষ মিশিগানের ডেমোক্রেট সিনেটর গ্যারি পিটার্স, তার সাথে মিটিংয়ে উল্টা কথা বলে ফেলছে যে আমার এলাকায় তো লোকজন সবাই বলে বাংলাদেশে মাইনরিটিদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে, খুব উল্টা কথা বললে। তখন সে আবার বলল ওই পুরানো কথা, আগেও সে বিভিন্ন পত্রিকার সাক্ষাৎকারে বলছে এবং তার পররাষ্ট্র সচিব অন্যরা বলছে যে এটা মাইনরিটিসদের উপরে না, এটা হলো পলিটিক্যাল, আমরা বলতে চাই এটা পারসিকিউশন, নির্যাতন, হয়রানি, সেটাকে পলিটিসাইজ করেছে। অর্থাৎ মানে আওয়ামী লীগের সমর্থক ছিল দেখে তারা এই নির্যাতিত হয়েছে, হত্যার শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, সব মানে আওয়ামী লীগের সমর্থক হলে এটা করা জায়েজ আছে, এটা লিগ্যাল ওনার দৃষ্টিতে, এটা উনি স্বীকার করে নিয়েছে। এবং এইটা যে ওনার জন্য কত খতরনাক হয়ে গেছে এটা উনি টের পাবে এখন। আর একটা কথা বলে, এইগুলি আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। এটা একটা ওনার মতো একটা শিক্ষিত লোক, তো বয়স্ক লোক, আমার কিছু স্ল্যাং কথা চলে আসে আমি কথার মাঝখানে, আই এম সরি, আমি সেটা বলতে চাই না, যে উনি কিভাবে জেনে শুনে, আর তৌহিদ হোসেন একটা সিজন ডিপ্লোম্যাট, সে কিভাবে বলে যে আমাদের এখানে মাইনরিটিদের কি হবে, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। নো, এগুলি আভ্যন্তরীণ ব্যাপার না। আপনি ভাষা নিয়ে কাউকে পার্সিকিউট করবেন, আপনি ধর্ম নিয়ে কাউকে পার্সিকিউট করবেন, ইভেন পলিটিক্যালি আপনি কাউকে পার্সিকিউট করবেন, ইট ইজ নো মোর এ ইন্টারনাল ম্যাটার, ইট ইজ অলওয়েজ ইন্টারন্যাশনাল ম্যাটার। বহু ঘটনা আছে পৃথিবীতে, আপনি একই ভাষার লোককে অন্য জায়গায় হচ্ছেন, যে বড় বড় যারা, তারা সেটার জন্য ওই সরকারকে চাপ দেওয়া হয়েছে যে আমার ভাষার লোক কেন, এই ভাষার লোক কেন এখানে হয়রানির শিকার হচ্ছে। এটা ইন্টারন্যাশনাল, এটাকে এটা ইস্যু করা হয়েছে। ধর্মীয় একই ঘটনা। ডেনমার্কে যখন আমাদের কোরআন শরীফ পড়ে, এটা তো ডেনমার্কের বিষয় না, এটা আমার ধর্মীয় বিষয়। এটা সৌদি আরব থেকে সমস্ত মুসলিম বিশ্ব, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান তখন তেলে বেগুনে জ্বলে ওঠে। এটা ইন্টারন্যাশনাল ইস্যু। আপনি চাইলেই আপনার বাড়ির পাশের একটা গরিব লোককে আপনি মারতে পারেন না, পাশের থেকে সবাই চলে আসবে। এটাই এখনকার রিয়েলিটি। আপনি একটা মানে কি বলবো, একটা আনারি মানুষের মতো, একটা মূর্খ লোকের মতো আপনি বলবেন যে এটা আভ্যন্তরীণ ব্যাপার। এটা গ্লোবাল ব্লেজ। আপনি একটা ভালো করলেও সবাই জানবে, খারাপ করলেও সবাই, ভালো করবে সবাই হাততালি দিবে, বাহবা দিবে, খারাপ করবে সবাই আপনাকে
তিরস্কার করবে, ঘৃণা করবে, আপনাকে কৈফিয়ত দিতে হবে। তো এই জিনিসগুলির ওনারা গুলিয়ে ফেলতেছে। এখন আপনার নতুন আরেকটা বের করছে, চায়না। চায়না যাবে মানে কি যেন একটা বিরাট কিছু উদ্ধার করে ফেলবে। চায়না বিশাল একটা কিছু, চায়না বিশাল একটা কিছু, অবশ্যই ইকোনমিক্যালি দে আর সুপার পাওয়ার, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু চায়না, আমাদের সমস্যা হলো পলিটিক্যাল সমস্যা। চায়না নেভার ইনভলভ ইন এ পলিটিক্যাল ম্যাটার্স, নো হায়ার। তার যে এখন এই যে অস্ত্র শস্ত্র এগুলি সব কিছু করতেছে, সারা দুনিয়াব্যাপী তার ইনভেস্টমেন্ট আছে। তার ওই ইনভেস্টমেন্টটাকে সিকিউর রাখার জন্য, তাকে সিকিউর রাখার জন্য এটা ডিফেন্সিভ একটা মেজার, যে তাকে আমেরিকা বা অন্যান্য ইয়ের থেকে, মানুষ যখন বড়লোক হয়ে যায় তখন কি করে, তার সম্পদ রক্ষা করার জন্যে প্রথমে নিজে অস্ত্র কিনে লাইসেন্স করে, তারপর আরও বেশি হলে গার্ড নেয়, নেয় এই কী বলে অস্ত্র সহ গার্ড নেয়, আগে পিছে গার্ড নিয়ে চলে, একটা পয়সা যখন হয়ে যায় তার সিকিউরিটির জন্য। তো চায়নার অবস্থাটা হলো সেই, চায়না এত বেশি ধনী হয়ে গেছে, তারকে রক্ষা করার জন্য তার এই সমস্ত জিনিসের দরকার। একটা কথাই তো চাইনিজ অ্যাম্বাসেডর বলে দিয়েছে, বাংলাদেশে কখন কে ক্ষমতায় আসছে আর গেছে এটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হলো আমরা যেই উন্নয়নের কাজ করতেছি এটা আমরা কন্টিনিউ করব উইথ এনিবডি। তো চায়না ইজ নট এ ফ্যাক্টর। চায়না কখনোই কোনো পলিটিক্যালি কোথাও ইনভলভ হয় না। এমন 71 সালে আমাদের সাথে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে, চায়না ছিল সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। সবার আগে চায়না আমাদের সাথে ইন্টারফেয়ার করার কথা ছিল, কিন্তু চায়না ইন্টারফেয়ার করেনি। চায়না তাকে পলিটিক্যাল সাপোর্ট দিছে, অস্ত্র দিছে, একটা পর্যায়ে অস্ত্র দেওয়া বন্ধ করে দিছে। যখন রাশিয়া যখন দাঁড়ায় গেছে, চায়নাকে বলে দিছে আমি কিন্তু ইন্টারফেয়ার করবো যদি আমেরিকা এখানে আসে। চায়না বুঝতে পারছে যে কাহিনী কি হবে, সো চায়না ব্যাক অফ। তো চায়নার সাথে পাকিস্তানের এত ভালো সম্পর্ক, তাই 71 সালে পাকিস্তান চায়নাকে পায় নাই তার পাশে। তা আমাদের সাথে চায়নার সম্পর্ক ওই রকম না, পাকিস্তানের মতো না। এখনো পাকিস্তানের তার চায়নার সবচেয়ে বেশি ভালো সম্পর্ক। কিন্তু অন্য কোনো দেশ আমাদেরকে চাপ দিবে, ইন্ডিয়া আমাকে চাপ দিবে, বা আমেরিকা আমাকে চাপ দিবে, বা ইউরোপ আমাকে চাপ দিবে, চায়না এসে আমাকে ফেস করবে, দিস ইজ এ পলিটিক্যাল ইস্যু। দে উইল নেভার ইনভলভ ইন দিস গেম। ইন সাচ এ গেম দে আর নট ইন্টারেস্টেড। কখনোই করবে না, ইতিহাসে নাই, ভবিষ্যতেও করবে না, বিকজ তারা ব্যবসায়ী, তারা কোনো ঝামেলার মধ্যে যেতে চায় না। চায়না ইজ নট এ পলিটিক্যাল পাওয়ার, দে আর ইকোনমিক্যাল সুপার পাওয়ার, নট পলিটিক্যাল পাওয়ার। পলিটিক্যাল পাওয়ার পৃথিবীতে দুইটা, একটা হলো আমেরিকা, একটা রাশিয়া। তো সর্বশেষ চায়নার ব্যাপারে শুধু এইটুকু বলে শেষ করি। গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড প্রেসিডেন্ট পুতিন টেলিফোনে কথা বলেছেন প্রায় 1.5 ঘন্টার মতো। ওখানে পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছে, তোমার সাথে আমার বন্ধুত্ব হবে, কিন্তু চায়না আমার বন্ধু, তুমি আমার বন্ধু থেকে তুমি চায়নাকে হ্যাম্পার করবে, চায়নার জন্য প্রবলেম ক্রিয়েট করবে, এটা আমার কাছে ভালো লাগবে না। সো আমি খুশি হব তুমি যদি চায়নাকে তোমার এনিমি লিস্টের থেকে ডিসকার্ড করো। সাথে সাথে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর দিয়েছে, এটা ট্রাম্পের নিজের লেখা। ট্রাম্প যে টুইট করেছে সেখানে সে উল্লেখ করছে যে এই যুদ্ধ থেমে যাওয়ার পরে both the Russia and China will be our friend, we will start business again. We are friends, no more enemies. So আমি আগের একটা এপিসোডে বলেছি, চায়না হলো রাশিয়ার নিয়ন্ত্রণে। রাশিয়া চায়নার পিছন থেকে সরে গেলে চায়না বিরাট বিপদে পড়বে, আমেরিকার থাবার মধ্যে পড়বে। কারণ ওইটার জন্যে চায়না আর রাশিয়া এমন একটা সিমেন্টেড রিলেশনশিপ তৈরি করছে যেটা রাশিয়ার স্বার্থ প্রয়োজন। এই রাশিয়া এত বড় একটা 21,000 স্যাংশনের মধ্যে পড়লো, রাশিয়াকে শেষ করে দিতে চাইলো, কিন্তু রাশিয়া সারভাইভ করলো। কেন সারভাইভ করলো? দুইটা দেশ তাকে বিশ্বকে
বুড়ো আঙ্গুল দেখে তার সামনে পাশে গিয়ে দাঁড়িয়েছে একটা চায়না, একটা ইন্ডিয়া। তার কাছ থেকে তেল, গ্যাস যা পাচ্ছে ডাবল ডাবল রেকর্ড ব্রেকিং পারচেস করেছে। রাশিয়া ঠিকই গেছে। তো রাশিয়া যেমন চায়নাকে কোনোদিন ফেলে দিবে না, চায়নাও রাশিয়ার থেকে বেরিয়ে যাবে না তার সিকিউরিটি রিজনে। আর কেন এই কথা বললাম, আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং বাংলাদেশ মাইনাস আওয়ামী লীগ or বঙ্গবন্ধু ফ্যামিলি, রাশিয়া উইল নট ইন্টারেস্টেড ইন বাংলাদেশ। রাশিয়ার সাথে সম্পর্কটা হলো বাংলাদেশের সাথে বঙ্গবন্ধু কেন্দ্রিক, ৭১কে নিয়ে। ৭১-এর বাইরে যারা এই দেশে ক্ষমতায় থাকবে তাদের সাথে রাশিয়ার কোনোদিন ভালো সম্পর্ক হবে না। এমনিতেই ব্যবসা আছে, দেখা হবে, কথা হবে, ওই পর্যন্ত। রাশিয়ার কারোর সাথে মানে এই শত্রুতা গায়ে পাড়া দিয়ে করে না, এটা তাদের সিস্টেম না। কেউ পায়ে পাড়া দিয়ে করতে আসলে তারা তাকে উড়িয়ে দেয়, সেটার প্রমাণ ইউক্রেন। তো রাশিয়ার সাথে সম্পর্কটা হলো শেখ হাসিনার সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক। তো রাশিয়ার সাথে ইন্ডিয়ার সম্পর্ক এটা একটা ঐতিহাসিক সম্পর্ক, এটা একটা আনব্রেকেবল সম্পর্ক। যতই আমেরিকার সাথে যত কিছুই থাকুক, এটা আমেরিকাকে রাশিয়া বলে দিয়েছে স্পষ্ট, তুমি আমাকে পাবা, নট মোর দেন রাশিয়া, স্পষ্ট। এটা তাদের রেড লাইন। সো চায়নাকে নিয়ে যে যদি কেউ স্বপ্ন দেখে, সে এক বোকার স্বর্গে। তারাও জানে এটা বোকার, মানে এটা তারা দেখে না, কিন্তু মানুষকে, এই যে আমাদের সহজ সরল মানুষগুলো, তাদেরকে বোঝানোর জন্য, তারা তো ডিপ্লোমেসির এত কিছু জানে না, এত কিছু বুঝে না, এত ডিপতে নাই। তো সেই কারণে চায়না নিয়ে কোনো কিছু করার নাই। আরেকটা কথা হচ্ছে, এই মহাজন এই ক্ষমতা নেওয়ার পরে 3টা বিদেশ সফর করেছে। কোনো বায়োলেটারাল দ্বিপাক্ষিক কোনো সফর তার হয় নাই, কারণ কেউ তাকে আমন্ত্রণ জানায় নাই। রাষ্ট্রীয় অতিথি হিসাবে তাকে কেউ এখন পর্যন্ত আমন্ত্রণ জানায় নাই। তার বহুত নাকি বন্ধু, পৃথিবীর সব দেশ নাকি তাকে সাপোর্ট করে। তো সিঙ্গেল একটা দেশও তাকে আমন্ত্রণ জানায়নি যে আপনি আসেন আমাদের রাষ্ট্রীয় মেহমান হইয়া। যেখানে গিয়েছে, প্রথমে গেছে জাতিসংঘে, ওটা না গেলেও কি ম্যাক্সিমাম দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ওখানে যায় না যদি সিরিয়াস কোনো ইস্যু না থাকে। আমেরিকার প্রেসিডেন্ট যায় বিকজ ওই দেশে হয়, হ্যাঁ হোস্ট কান্ট্রি, হোস্ট হিসাবে সে যায়। গেছে বাকুতে জলবায়ু সম্মেলন, গেছে দাভোস সুইজারল্যান্ডে, ব্যবসায়ী, যেটা সরকারি কোনো প্রোগ্রাম না, ব্যবসায়ীদের এখানে, মানে সরকার প্রধানরা যায় না, ইন্ডিয়া থেকে কোনো মন্ত্রীও যায় নাই, একটা সিম্পল একটা বিজনেস ডেলিগেশন গেছে। এখন যাবে চায়না, এটা কোনো সরকারি প্রোগ্রাম না, একটা ওই 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 25 দেশের একটা বিএফএ একটা অর্গানাইজেশন, এটা এশিয়া ভিত্তিক 25 দেশের একটা সংগঠন, ব্যবসায়িক সংগঠন। সেখানে তাকে দাওয়াত করছে ওই সংগঠনের প্রেসিডেন্ট, সেখানে সে যাচ্ছে এখন মুখ রক্ষার জন্য। আর চায়নারও কিছু ব্যবসা বাণিজ্য এখানে অনগোয়িং আছে, যাতে সেগুলি ডিস্টার্ব না হয়, এই জন্য রিকোয়েস্ট করে চাইনিজ প্রেসিডেন্টের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছে। এই হলো চায়নার কাহিনী, কিছুই নেই। আর এর আগে ওই যে তহিদ হোসেন গেছে, বিরাট 2টা ঘোড়ার ডিম নিয়ে আসছে। কি করে আসছে সে তারাই জানে। কি বলছে, ওই লোনের মেয়াদ বাড়াবে, সেটারও কোনো খবর নেই, আর কোনো কিছুই নেই, 1 টাকাও দেয়নি, নতুন কোনো ইনভেস্টমেন্ট নেই। এখন যাবে পুরানো কথাই। আর আমাদের সাথে প্রাইম মিনিস্টারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রোগ্রাম লাস্টে ছিল, সেই প্রোগ্রামে যেই এমইউগুলি হয়েছে, সেটার আন্ডারে কোনো ডেভেলপমেন্ট হয়তো হতে পারে বর্তমান ইয়েতে। সেটা তো একটা ম্যাসিভ একটা প্রোগ্রাম ছিল আর কি, যে এমইউগুলি ছিল। অনেকে তো উল্টাপাল্টা কথা বলছে যে ব্যর্থ হয়ে ফিরে আসছে, ওই আসছে, সেই আসছে। আসলে তো ব্যাপারটা ছিল অন্যরকম। প্রধানমন্ত্রীর সাথে বিকালবেলা তার বৈঠক শেষ হয়ে গেছে। তো আজকে রাত্রে ডিনার করে ঘুমাবে, কালকে সকালে তার ফ্লাইট। তো প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলে আমি কালকে সকালে না যে আমি এখন গেলেই সমস্যা কী, বরং আমি ঢাকায় থাকলে কাজ আছে, ঢাকায় আনরেস্ট আছে কিছু, আমি সেখানে থাকলে আমি জিনিসগুলোকে সামনে থেকে দেখতে দিতাম। এই চিন্তায় সে রাত্রে না ঘুমাইয়া ওখানে, রাত্রে ওখানে না খেয়ে সকালবেলার ফ্লাইটের জায়গায় সে সন্ধ্যার ফ্লাইটে চলে আসছে।
একেবারে রাষ্ট্র করে ফেলছে, প্রধানমন্ত্রী তাড়াতাড়ি শর্টকাট করে চালিয়ে আসছে, তার সাথে এই করে নাই সেই করে নাই, এইসব। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এই হলো বর্তমানে মহাজনের কীর্তিকলাপ। মহাজন গতকালকে ইয়েতে যেই আপনার বিবৃতির প্রতি মন্তব্যের, তুলসী গাভার্ডের মন্তব্যের যেই নিন্দা জানিয়েছে, এটার চরম খেসারত দিতে হবে। এবং আই এম নট শিওর আজকে যে সেনাপ্রধান তার সাথে দেখা করতে গেছে কি বার্তা তাকে দিয়েছে, বাট হিজ ফেস ওয়াজ নট দ্যাট গ্ল্যামারাস, ইট ওয়াজ ভেরি গ্লুমি। I don't know what he said to Mr. Yunus. Maybe he given some cautious situation, not that good. Alert করে দিয়েছে হয়তো, he is under pressure, সেটাও হয়তো বলছে। কখন কি কোন দিকে থেকে কোন নির্দেশনা আছে বলা যায় না স্যার, একটু সতর্ক থাকেন। পরিস্থিতি খুব একটা ভালো না, দেশেও না বাইরেও না। আর যেইভাবে মানে ঝটপট একটা আমেরিকার দ্বিতীয় ক্ষমতাশীল ব্যক্তি, এটা তার ব্যক্তিগত না, এখন তো তুলসী গ্যাবার্ডের দেখা যাচ্ছে যে পোস্টমর্টম শুরু, যে মন চায় তার এর বাড়ির খবর, এর ফ্যামিলির খবর, এর কোথায় কি ছিল সব খবর, কি একটা অবস্থা। তো তুলসী গ্যাবার্ড তো এই বিবৃতি যখন আসছে রাত্র 12:15টার সময়, আমার সূত্র মতে উইদিন 35 মিনিটস তার হাতে হার্ড কপি চলে গেছে, পুরো কপি প্রিন্ট আউট তার কাছে চলে গেছে। তার কনসিকুয়েন্স আছে। আমি আমার ফেসবুক পোস্টে লিখেছি যে তুলসীর এই মন্তব্যে মহাজনের পেটে গ্যাস ফর্ম হয়েছে, পরের মন্তব্যে হয়তো ডায়রিয়া শুরু হয়ে যাবে। দেখি সামনের গুলিতে কি আসে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।